তদন্ত শুরুর আগেই অজ্ঞাত লাশ উদ্ধার। লাশটি মূলত কার তা জানা যায়নি, কারণ মুখ পুরোটাই থেতলে গেছে। সিনথির সিম কার্ড লাশের কাছ থেকে পাওয়া গেলেও এই ছোট্ট একটা সিম কার্ডের ভিত্তিতে আন্দাজে ঢিল মেরে কাদা ছোড়াছুড়ি করার মানুষ ইরফাত সিনহা নয়। যা হবে ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরেই হবে। তার আগ মুহূর্ত অবধি মেয়েটিকে শতভাগ প্রাইভেসি দিবেন। মেয়ে মানুষের জীবন সাদা কাপড়ের ন্যায় শুভ্র সাদা, তবে একটু দাগ লাগলেই মোছার উপায় নেই। সত্য মিথ্যা যাচাই না করে যে অভিযোগ তোলা হয়, একবার তা রটে গেলে সে মেয়ের জীবন হয় দুর্বিষহ। তাই জেনে বুঝে অবশ্যই কোনো নিরপরাধ মেয়েকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে না ইরফাত সিনহা। ইনভেস্টিগেশন চলাকালীন সকল তথ্য গোপন রাখবে। এমনকি সিনথির সাথে যে রায়হান রাফির প্রেমের সম্পর্ক ছিল, এটুকু গোপন থাকবে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে থানার ইন্সপেক্টর রিজভী শিকদার। সে কথা ইরফাত সিনহার সামনে না বলতে পারলেও কানাঘুষা ঠিকই হয়েছে। তবে ইরফাত সিনহা নিজের সিদ্ধান্তে অটল। তার অভিজ্ঞ চোখ বলে সিনথি এই কেসের সাথে জড়িত নয়। মেন কালপ্রিট কোনো ক্লু রেখে কাজ করেনি। আর এত সূক্ষ্ম প্ল্যান সফল করা 22 বছরের তরুণীর পক্ষে সম্ভব নয়। ইরফাত সিনহা গত মাসের ফাইল চেক করেছেন। 8টা ফাইলের মধ্যে 7টাই মিসিং কেস। 1 মাসের মধ্যে কয়েকটি জেলার 7 তরুণ নিখোঁজ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী কেউ চাকরির খোঁজে ঢাকা এসেছেন, কেউ বিদেশ যাবার উদ্দেশ্যে, তবে কারোরই খোঁজ মেলেনি। ফাইল গত মাসের। এই থানার সকল দায়িত্ব রিজভী শিকদারের উপর, কিন্তু তিনি তো এই বিষয়ে কোনো কিছুই তাকে ইনফর্ম করেননি। ইরফাত সিনহা টেবিলের কোণে থাকা টেলিফোন তুলে নিলেন। রিজভী শিকদারকে ডাকলেন তার রুমে। এতগুলো মিসিং কেস, ফাইলগুলো অন্যান্য জেলা হতে এসেছে। যেহেতু বেশিরভাগ তরুণ ঢাকাতে চাকরির খোঁজে এসে নিখোঁজ হয়েছে, সেহেতু ফাইলের কপি পাঠানো হয়েছে রিজভী শিকদারের নিকটে, যা গত মাসে পাঠানো হলেও এ বিষয়ে ইরফাত সিনহাকে কিছুই জানানো হয়নি। রাগে শক্ত হয়ে আসছে তার সোয়াল। এর মধ্যে রিজভী শিকদারের ধীর গলা শোনা গেল। দরজার বাইরে থেকে অনুমতি চাইছেন। স্যার ডেকেছেন? চোখ মুখ শক্ত করে ইরফাত শিকদার বললেন, আসুন। দরজা ঠেলে ভেতরে এসে সম্মান প্রদর্শনকারী সেলুট দেয় রিজভী শিকদার। ফাইল ওপেন করে দিয়ে ইরফাত সিনহা বললেন, এগুলো কিসের ফাইল? রিজভী শিকদার হাতে তুলে নিলেন ফাইল। গত মাসে কয়েক জেলা থেকে ফাইল এসেছিল, সে খুলেও দেখেনি। ইরফাত সিনহার গম্ভীর গলা, ফাইল খুলেছিলেন? ইরফাত সিনহার শক্ত চোয়াল, কপালে ফুলে ওঠা রগ, মুষ্টি করা হয়ে আসা হাত, চোখ এড়ালো না রিজভী শিকদারের। টেবিলের উপর ফাইল দেখিয়ে দাঁতে দাঁত চেপে ইরফাত সিনহা বলেন, ফাইল কত তারিখে এসেছে? তার চোখের ভঙ্গিমা দেখেই ঘেমে ওঠেন রিজভী শিকদার। গম্ভীর হয়ে আসা পরিবেশ, ঝড়ের আভাস, তা তিনি জানেন। আড়ালে আবডালে তিনি ইরফাত সিনহাকে নিয়ে সমালোচনা করলেও আসলে সামনে থেকে খুব ভয় পান। রিজভী শিকদার মাথা নিচু করে উত্তর দিলেন, গত মাসে। এ বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন? রিজভী শিকদার চুপ হয়ে যান। তার দেওয়ার মতো কোনো উত্তর নেই। গত মাসে ফাইলের কপি পাঠিয়েছেন বিভিন্ন জেলা থেকে। মাঝে মাঝে তিনি ফাইল আবর্জনার মতো ফেলে রাখেন, তদন্ত করার কথা ভুলে যান। আবার কিছু ফাইল খুলেও দেখা হয় না। এইখানে বড় কোনো কেস না আসলে হেডকোয়ার্টার সচরাচর ইরফাত সিনহাকে দেখা যায় না। এই সুযোগে অনেক সূক্ষ্ম কেসগুলো রিজভী শিকদার অবহেলায় ফেলে রাখেন। কিছু সময় আরামায়েশে কাটান। তবে এই ফাইলগুলো একবারের জন্য খুলে দেখা হয়নি তার। এই সত্যি কথা কি বলা যায়? বললে ইরফাত সিনহা তার মুখ দিয়ে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নেবেন। বিপদ জেনেও রিজভী শিকদার মুখ বন্ধ করে রইলেন। ইরফাত সিনহা হাতের মুষ্টি পাকিয়ে সজোরে ঘুষি মারলেন শক্তপোক্ত টেবিলের উপর। টেবিলটাও যেন থরথর করে কেঁপে উঠছে। বজ্রকণ্ঠে আঘাত হানল যেন ইরফাত সিনহা। ইউ কান্ট হিয়ার হোয়াট আই সেইং? আনসার মি মিস্টার রিজভী শিকদার। রিজভী শিকদার এবারেও কোনো উত্তর দিলেন না। সে জানে ইরফাত শিকদার আরও রেগে যাবেন। এত বড় ফল্ট তিনি কখনোই মানবেন না। ইরফাত সিনহার রক্তচক্ষুতে তাকে গমগমে গলায় বললেন, আপনি ভেবে দেখেছেন কি হতে পারে? আপনার এমন ভুলের জন্য পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। ফাইলগুলো গত মাসের, আর আজ কত তারিখ? তারাও তো আমাদের উপর আস্থা করে বসে আছে। 7টা ছেলে নিখোঁজ। এই 7টা ছেলে যদি লাশ হয়ে ফিরে, কি উত্তর দিবেন? সরকার কি আমাদের বসিয়ে বসিয়ে ফিডার খাওয়াবে? ইরফাত সিনহা ফাইলগুলো হাতে দিয়ে সামনে ঠেলে দিলেন। কথার তালে তালে ভুরু উঁচিয়ে বললেন, প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করবেন। প্রত্যেকের A to Z ডিটেলস বিকেলের মধ্যে চাই। অবশ্যই নিজের কাজ নিজে করবেন। ইরফাত সিনহা খানিকটা থেমে আবার বললেন,
কিভাবে এই পোস্টে এসেছেন জানি না, সেসব আমার জানার বিষয় নয়। তবে নেক্সট কখনো এমন ভুল হলে চাকরি হারাতে হবে রিজভী শিকদার, কথাটা মাথায় রাখবেন। আউট। সকালে থানার মধ্যে ফিসফিসানি কানাকানি চললেও এখন পরিবেশ ঠান্ডা। ইরফাত সিনহার মাথা গরম। থানার পরিবেশ থমথমে, কারো মুখে আর কোনো খুচরো কথা নেই, সবাই কাজে ব্যস্ত। সিন্তি গুনে গুনে 36 মিনিট ধরে বসে আছে থানার মধ্যে, তার মা বসে আছেন সাথেই। 36 মিনিটের মধ্যে হওয়া ঘটনা স্বচক্ষে না দেখলেও ইরফাত সিনহার বজ্রকণ্ঠিত গলা সে ভালোভাবেই শুনেছে। এই মুহূর্তে ইরফাত সিনহার মুখোমুখি হতে খুব বেশি ভয় করছে তার, শরীর ঘেমে ঘেমে উঠছে। এদিকে থানায় থাকা পুলিশ সদস্যদের যতবার মুখোমুখি হয়েছে, তারা যেন চোখ দিয়েই তাকে গিলে খেয়েছে সিনথিকে। তাদের চাহনিতে সিনথির নিজেকে মানুষ নয়, ভয়ঙ্কর জীবজন্তু মনে হচ্ছে। ভুল না করেও তাকে যেভাবে খেসারত দিতে হচ্ছে, তার থেকে জীবনের পরিসমাপ্তি মনে হয় অনেক সহজ। ঘন্টা পেরিয়ে গেল। এরপর ডাক পড়ল সিনথির। এসপি ইরফাত সিনহা তাকে অফিস কক্ষে ডেকেছেন। পা দুটোতে শক্তি ফুরিয়ে আসছে। সিনথির লম্বা বিশ্রামের প্রয়োজন, কিন্তু যে চোরাবালিতে পা পড়েছে, মরানা পর্যন্ত আর তার কোনো বিশ্রাম নেই। আজ কি প্রশ্ন করবে আর সে কি উত্তর দেবে ভেবেই কুলকিনারা পাচ্ছে না। তবুও ধীর পায়ে নিজের শরীরটাকে ঠেলে ঠুলে এসপির দরজার সামনে দাঁড়ালো সিনথি। মুখে কোনো কথা আসছে না, মনে মনে ভাবছে সব বাদ দিয়ে স্বীকার করবে সে রাফিকে মেরেছে, এরপর তার ফাঁসি হয়ে যাবে। এত সত্যি বলে হয়রানির চেয়ে মৃত্যু ভালো। সিনথি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, কি বলবে ভেবে পাচ্ছে না। ইরফাত সিনহা ছোট ছোট কাগজের টুকরো লিখে লিখে পিন গেঁথে দিচ্ছেন দেয়ালে টাঙানো বোর্ডে। হিসেবের গড়মিলে টুকরোগুলোকে উপর নিচ ডান বাম করে লাগাচ্ছেন। উল্টো দিক ঘুরেই তিনি বললেন, কামিং। সিনথি পিপিলিকার ন্যায় ধীর পায়ে ভিতরে ঢুকলো। মনে মনে ভাবছে এসপি সাহেব কি করে বুঝলেন যে সে এসেছে। প্রশ্নের উত্তর খোঁজা আর হলো না। ইরফাত সিনহা ঘুরে দাঁড়ালেন। লম্বা লম্বা পা ফেলে সিনথির মুখোমুখি দাঁড়ালেন ইরফাত সিনহা। দুশ্চিন্তায় ঝিমঝিম করা সিনথির মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। এত লম্বা পাহাড়ের মতো মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে পিপিলিকা মনে হচ্ছে। দুর্বল শরীরটা আরও দুর্বল লাগছিল। সিনথি ভাবছে, সামনে দাঁড়ানো মানুষটি এই মুহূর্তে গর্জন দিয়ে পুনরায় তার নামও জিজ্ঞেস করে, তাহলে সে নিশ্চিত ভুল করবে। একে তো সব চিন্তাভাবনায় মাথা কাজ করছে না, এখন তো ব্রেন ড্যামেজ হওয়ার জোগাড়। চোখের ইশারায় সিনথিকে চেয়ার দেখালেন ইরফাত সিনহা। মুখে শান্ত ধীর গলায় বললেন, সিট ডাউন। গতদিনও তো এত ভয় লাগেনি, যা সত্যি তাই বলেছে। কিন্তু সিম কার্ড কী করে লাশের কাছে গেল, সেই উত্তর সে কি করে দেবে। ভয়ে মুখটা চুপসে যাওয়া বেলুনের ন্যায় হচ্ছে। ভয়ে সালাম কালাম ভুলে বসেছে। ভয়ে সব গুলিয়ে যাচ্ছে। টেবিলের উপরে বসা মানুষটিকে সে আর একবারও দেখতে চায় না, তাই মাথা নুয়ে ফেলল সে। কিন্তু অপর পাশের মানুষটা ভয়ের বদলে আশ্বাস দিলেন, বি নর্মাল, আই নো ইউ আর আ স্ট্রং গার্ল, যা বলবো শুধু ঠিকঠাক উত্তর দিবে, ভয়ের কিছু নেই। সিনথি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানায়। কালকের বিষয় তো জানো। সিনথি মাথা ঝাঁকায়। তোমার কি কোনো সিম কার্ড হারিয়ে গেছে? সিনথি দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। কাউকে সিম কার্ড দিয়েছিলে কখনো? মনে করে দেখো। সিনথি আবারও মাথা ঝাঁকালো, যার অর্থ না, দেয়নি। ইরফাত সিনহা টেবিলে দুহাতে ভাঁজ করে এগিয়ে বসলেন। সিনথি মাথা তুলে তাকাচ্ছে না। ইরফাত সিনহা চাইছেন মেয়েটা তাকে ভয় না পাক। তিনি যথাসাধ্য মসৃণ গলায় কথা বললেন। তিনি আবারও বললেন, কয়টা সিম কার্ড তুমি এই অবধি কিনেছিলে? এর মধ্যে লাস্ট 24 এই ডিজিটের নম্বর তোমার আছে? সিনথি চোখ তুলে তাকালো, হাত দুটো দিয়ে টেবিল আঁকড়ে ধরল। তার চোখ মুখে বলছে নম্বরটি তার চেনা, তবে মুখে কিছু বলছে না। ইরফাত সিনহা ভাবছে, গতকাল রিভলভারের নিচে হাত রেখেও মেয়েটি এত ভয় পায়নি, কিন্তু মেয়েটি আজ ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা। এই অল্প বয়সী মেয়ের উপর কিডন্যাপিং মার্ডার কেস আসা ব্রেইনে প্রেশার পড়ার মতোই বিষয়। তিনি চাইলেন সিনথি ইজি হোক। টেবিলের অপর প্রান্তে জড়সড় হয়ে বসে আছে সিনথি। ভয়ে বারবার টেবিল খামচে ধরছে। ইরফাত সিনহা নিজের শক্তপোক্ত কঠিন হাতটি যথাসাধ্য গলিয়ে সিনথির কোমল হাতের পাতার উল্টো পিঠে রাখলেন। তারপর আলতো চাপড় দিয়ে সাহস দিলেন, ট্রাই টু বি ইজি। সিনথির বুকের মধ্যে আতশবাজির মতো তীব্র শব্দে কেঁপে উঠল। তারপর শীতলতায় শান্ত হয়ে গেল ভেতরটা। ভয়টা কর্পূরের মতো উড়ে গেল। ওইদিকে ইরফাত সিনহা আবার বললেন, ওই সিম কার্ডটা কাউকে দিয়েছো, রাফিকে? সিনথি ধীর গলায় উত্তর দিল, না, ওকে কোনো সিম দেয়নি।
যে সিমটির কথা বলছেন ওইটা টেলিটক সিম। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর সিমটা পেয়েছিলাম। আমার বাসায় ওই সিম ইউজ করলে নেটওয়ার্কের সমস্যা হয়, তাই খুলে রেখে দিয়েছিলাম অনেক আগে। তাহলে সিমটি অন্যের কাছে গেল কি করে? আমি জানি না। ওই লাশটা যার হোক, এই সিম কার্ডের জন্য তুমি কত বড় জালে ফাঁসতে পারো বোঝো? কত ধরনের ক্রাইম করা হয় এখন। এত বেখেয়ালি হলে চলবে? সিনতি জমে গেল। তার জীবনে আর কি কি দেখার আছে সে সত্যিই জানে না। সিম কার্ডটা তার হলেও সে সত্যিই জানে না কিভাবে অন্যের কাছে গেল। আর ওই সিমটি লাগে না বলে কোথায় রেখেছিল ভালো করে মনেও নেই। এই অযৌক্তিক কথা কি কেউ এই মুহূর্তে বিশ্বাস করবে? তার কথা বলবার মুখ নেই। কয়েক সেকেন্ড চুপ রইলেন ইরফাত সিনহা। তারপর বললেন, বাসায় কে কে থাকে? মা, বাবা আর ভাই। তোমার ভাইয়ের এজ? স্টাডি? 9-এ পড়ে, 13-14 হবে। আজ বাসায় ফিরে ভাইয়ের থেকে শুনবে তার গার্লফ্রেন্ড আছে কিনা, আর তোমার সিম কার্ড নিয়ে তাকে দিয়েছে কিনা। মানে? মানে অনেক সহজ। তোমার ভাই আন্ডার 18, তাই তার কোনো সিম কার্ড থাকার কথা না। তার গার্লফ্রেন্ড থাকলে আন্ডার 18ই হবে, তারও সিম থাকার কথা না। টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না। তোমার সিম কার্ড দিয়ে যদি তাদের প্রেমের পথ মসৃণ হয়, তারা এই সহজ পথ গ্রহণ করতেই পারে। কিন্তু যে মারা গেছে সে তো পুরুষ। তাতে কি? যে ফোনে তোমার সিম কার্ড ইউজ হয়েছে সেটি চুরি হতে পারে, অন্য কারো হাতে পড়তে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তাদের মধ্যে কেউ মারা যেতে পারে। আপনি বলতে চাইছেন ওটা রাফি না? ধরে নাও তাই। এমন কথা শুনে সিনথি হা হয়ে রইল। ইরফাত সিনহা বললেন, হা হওয়ার মতো কিছু হয়নি। এই যুগে অনেক কিছু হতে পারে। খুশি হয়েছে রাফি বেঁচে আছে শুনে? আপনি কি করে শিওর হচ্ছেন যে ওটা রাফি না? রাফির ডিএনএ টেস্টের আগে তার মা আমাকে নিজে ইনফর্ম করেছেন এটি তার ছেলে না। তবুও সবার কনফিউশন দূর করার জন্য টেস্ট করা হয়েছে। একজন মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না মিস সিন্ড্রেলা। সিনথিয়ার মুখটা ছোট হয়ে গেল। রাফির ঠকানোর কথাটা মনে পড়ে আবার বুকটা পুড়ে উঠল। চোখ ভরপুর হয়ে গেল জলে। ইরফাত সিনহার চোখে বিষয়টি ধরা পড়ল। ইরফাত সিনহা একটা রহস্য হাসি হাসলেন। বোকা মেয়ে, ভুল মানুষকে ভালোবেসে কেউ কাঁদে নাকি? বরং তুমি শুক্রিয়া করো এমন মানুষের জীবন সঙ্গী হতে হয়নি। সিনথি অপ্রস্তুত হলো আবার। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল। তারপর বলল, আমি কি যাব? ইরফাত সিনহা সম্মতি দিলেন। সিনথি আলগোছে উঠে দাঁড়ালো, কিন্তু দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। ধপাস করে চেয়ারে বসলো সিনথি। ইরফাত সিনহা মিষ্টি করে ঠোঁট ছড়ালেন, এত দুর্বল হলে চলবে? এই কেসের শেষ পর্যন্ত তোমাকে স্ট্রং থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। তুমি তো জানো তুমি কিছু করনি, তাহলে কেন নিজের দম বন্ধ করে রাখছো? মন ভরে শ্বাস নাও, আমি আছি, তুমি নিশ্চিন্তে থাকো। সিন্তির মনটা শুভ্র শিউলির ন্যায় ফুরফুরে হলো। সে শ্বাস টেনে নিল লম্বা করে। বকুল ফুলের সুঘ্রাণে বুকের ভেতরটা পরিপূর্ণ হলো যেন। ইরফাত সিনহার মতো এসপি তাকে বিশ্বাস করলো। ইরফাত সিনহার দেয়া আশ্বাসে মরা গেছে যেন ফুল ফুটল সিন্থির। সিন্থি অনেক দিন পর ঠোঁট ছড়িয়ে একটুখানি হাসল। সে তো স্বপ্নেও ভাবেনি এত অল্পের মধ্য দিয়ে সে ছাড়া পাবে। সে তো চিন্তায় চিন্তায় নিজের 12টা বাজিয়ে দিয়েছিল। বাবার মুখে কাল রাতে শুনেছিল ইরফাত সিনহা একজন সৎ, দক্ষ, ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার। এত অল্প বয়সে নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম, সাহসের জোরে নিজের যোগ্য আসন অর্জন করেছেন। তবে সিন্তির মনে হচ্ছে এর বাইরে তিনি একজন অমায়িক মানুষ। বিকেলবেলা সিন্তির বাবা তাকে বান্ধবীর বাড়িতে রেখে যান, যাতে সবার সাথে কথা বলে মনটা হালকা হয়। ওই দিনের পর থেকে নিজেকে ঘরকুনো করে রেখেছিল মেয়েটা। তাছাড়া ভয়ে বাইরেও বের হতে দেয়নি তার বাবা মা। অনেক দিন পর তার মনে হচ্ছিল সত্যিই তার নিজেকে সময় দেওয়া প্রয়োজন, না হলে সে পাগল হয়ে যাবে। বাবাকে বলায় তার বাবা তার বান্ধবীর বাসায় তাকে রেখে গেছেন, বলেছেন আবার রাতে এসে নিয়ে যাবেন। সেখান থেকে সিন্তি আর রিমা অনেক দিন পর রাস্তায় হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়েছে তারা। গুলশান গলিতে তেমন মানুষ নেই। একটু পর পর রিকশার দেখা মেলে। সন্ধ্যা নামবে, তাই তারা একটা রিকশা ডেকে নিল। সে সময়ে পাশ দিয়ে যাওয়া কারটা তাকে দেখেই যেন থামলো। সিন্তির বুকটা কু ডেকে উঠল। সেদিনের ঘটনার পুনরাবৃত্তির কথা ভেবে শিউরে উঠল সিন্থি। তড়িঘড়ি করে রিকশায় উঠে বসল সিন্থি। এর মধ্যে গাড়ি থেকে নেমে এলো সেদিনের মতো মুখোশধারী দুটো লোক। রিকশালাকে চাকু দেখিয়ে সিন্থিকে টেনে হিঁচড়ে নামালো। রিমা চিৎকার দিয়ে দৌড়ে পালালো। সন্ধ্যা নেমে গেছে। রাস্তায় তেমন কোনো লোকজন নেই।
আর যারা আছে তারা ভয়ে এগিয়ে আসছে না। সিনথি উপায়ন্তর না দেখে লোকটির কবজির বরাবর কামড় বসালো, তারপর সামনের দিকে ছুটলো। পেছনে থাকা মানুষগুলো ছুটলো তার পিছন পিছন। সিনথি ফোনের সেভ অপশন থেকে নাম্বার বের করলো, পরপর 3টা কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুললো না। অনেকটা দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো, তারপর মেসেজ লিখলো, আমি মরে গেলাম ইরফাত সাহেব। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে পরবর্তী পর্ব নিয়ে আমি আসতে পারি আপনাদের সামনে।